দেখো দেখো ভালো করে, হ্যাঁ, বইয়ের উদাহরণ থেকেই আমরা তুলে ধরবো তোমাদের, কেন কি এখানে খুব লিমিটেড উদাহরণ দেওয়া আছে। বাকি তোমরা তোমাদের কি বলে কোশ্চেন ব্যাংকে হয়তো পাবে, হয়তো শতাধিক প্রশ্নগুলো, ঠিক আছে, এগুলো তোমাদেরকে আমি করাবো। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা দেখবে এই বইটা পেয়েছো নিশ্চয়ই, এমসিকিউ রসায়ন সবাইকেই দিয়েছে ফর মেডিকেল এন্ট্রান্স, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, ফ্রি বুক। যখন প্রথম চ্যাপ্টার শেষ করব তখন প্রথম চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টার এমসিকিউ গুলো আমরা করবো এখান থেকে, হ্যাঁ, চেষ্টা করবো কমপ্লিট করার। না না এখন লাগবে না, এখন চ্যাপ্টারই আগে চ্যাপ্টারই শেষ হতে এখন মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল যে গাণিতিক উদাহরণটা আমরা শুরু করব, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার মিথেন অনুপাত স্থির অনুপাত সূত্রের। তাহলে আমরা গাণিতিক উদাহরণ চলে যাব, হয়েছে? মধ্যমায় দিদি হওয়া উচিত ছিল, জানি না, না ঠিকই আছে। ফার্স্ট অফ অল যেটা আমরা করব সেটা হচ্ছে স্থির অনুপাত সূত্র, ঠিক আছে? স্থির অনুপাত সূত্রের গাণিতিক উদাহরণ দেখো ভালো করে। স্থিরানুপাত সূত্র, বন্ধ করো শুনে, যার মাইক অন আছে সে বন্ধ করো। তাহলে স্থির অনুপাত সূত্রের প্রথম যে প্রশ্নটা দেখবে উদাহরণ দেওয়া আছে, গাণিতিক উদাহরণের 2 নম্বর প্রশ্ন, হ্যাঁ, দেখে নেবে। হ্যাঁ, আমি প্রশ্নটা লিখছি, লিখেই তোমাদেরকে আমি করাবো, ঠিক আছে? তাহলে বলছে দেখো, প্রশ্নটা তোমরা দেখে নাও, হ্যাঁ, আমি এইখান থেকে বলে দিচ্ছি। এই 2 নম্বর প্রশ্নটা, হ্যাঁ, লিখতে গেলে অনেক সময় নষ্ট হবে এবং আমি চাই না এত সময় নষ্ট করতে, কেন কি আমাকে এগোতে হবে। আচ্ছা এই দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছে, উত্তর করে দিয়েছে, কিন্তু উত্তর আমি করাবো যাতে তোমরা বুঝতে পারো। ধাতব ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের বিক্রিয়ায়, ঠিক আছে, তাহলে ধাতব ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের বিক্রিয়ায় প্রাপ্ত বিশুদ্ধ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের 5 গ্রাম পরিমাণে ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 3 গ্রাম। আবার বলছে ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে প্রাপ্ত বিশুদ্ধ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের 8.5 গ্রাম পরিমাণে ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 5.1 গ্রাম। বলছে দেখাও যে ফলাফলগুলি স্থির অনুপাত সূত্র সম্মত। এইভাবে প্রশ্ন আসে। আবার অনেক সময় বলে দেয় যে কোন সূত্রটাকে এটা ফলো করছে, ঠিক আছে? তো এখানে তো বলে দিয়েছে যে এখানে স্থির অনুপাত সূত্রটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রশ্নটা আবার পড়ছি আমি, ঠিক আছে, যে ধাতব ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের বিক্রিয়ায় প্রাপ্ত বিশুদ্ধ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের 5 গ্রাম পরিমাণে ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 3 গ্রাম। আবার বলছে ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে প্রাপ্ত বিশুদ্ধ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগের 8.5 গ্রাম পরিমাণে ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 5.1 গ্রাম। বলছে দেখাও যে ফলাফলগুলি স্থির অনুপাত সূত্রকে মেনে চলে। তাহলে স্থির অনুপাত সূত্রতে কি বলা হয়েছিল, যে যে কোনো উৎস থেকেই আমি পাবো না কেন, তোমার মৌলের উপাদান মৌলগুলির ভর অনুপাত কি থাকবে, নির্দিষ্ট থাকবে। তাহলে দেখো ফার্স্ট যেটা দিয়েছে 5 গ্রাম, ঠিক আছে, তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এই 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডে আমি শর্টে করছি, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের পরিমাণ আমাকে বার করতে হবে, বলে দিয়েছে 3 গ্রাম। তাহলে অক্সিজেনের পরিমাণ কত হবে, 5 থেকে 3 বিয়োগ করতে হবে, দিয়ে হয়ে যাবে কত, 2 গ্রাম। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমাকে যদি ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যদি ভরের অনুপাত করতে হয় তাহলে কত আসবে, 3:2। এটা হলো প্রথম ক্ষেত্রে। তার মানে নিশ্চয়ই দ্বিতীয় ক্ষেত্রেও অনুপাত 3:2 আসার কথা। তাহলে আমরা চলে যাব দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রতে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে
ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো আমার তো দরকার নেই, আমার তো ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে দরকার। তাহলে এই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এর পরিমাণ বলে দিয়েছে। ঠিক আছে, বলছি ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা পেলাম তার পরিমাণ কত, 8.5 গ্রাম। ঠিক আছে, এবং এই 8.5 গ্রামের মধ্যে, ঠিক আছে, এই 8.5 গ্রামের মধ্যে ম্যাগনেসিয়াম কত আর কি বলে অক্সিজেন কত সেই পরিমাণটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম কত, Mg আর O, তাহলে ম্যাগনেসিয়াম কত আর অক্সিজেন কত, ম্যাগনেসিয়াম পরিমাণ বলে দিয়েছে 5.1 গ্রাম। ঠিক আছে, তাহলে অক্সিজেন কত হবে, 8.5 থেকে 5.1 আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করলে কত পাবো আমরা, 3.4 গ্রাম পাবো। এই যে দেখে নাও, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ বলে দিয়েছে 8.5 গ্রাম, তার মধ্যে ম্যাগনেসিয়াম হচ্ছে 5.1 গ্রাম আর অক্সিজেনের পরিমাণ আমাকে বার করতে হবে, সেটা হচ্ছে 8.5 - 5.1, তাহলে হচ্ছে কত, 3.4 গ্রাম হয়েছে। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যদি ভরের অনুপাত করতে হয় তাহলে 5.1:3.4। ঠিক আছে, এবার এটাকে দেখো 17 দিয়ে ভাগ করো, 17 দিয়ে ভাগ যদি করো তাহলে দেখবে এটা 3 আসবে, আসাটাই উচিত, এক্সপেক্টেড, আর এটা আসবে 2। তাহলে এটাকে আমরা কি করলাম বলো তো, 17 দিয়ে ভাগ করলাম। এটা আমি লিখে রাখলাম যাতে তোমাদের মনে থাকে, বইয়ে তো লেখা থাকবে না, এটা তোমাদের মনে থাকে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও আমরা কি দেখলাম যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 3:2, আর প্রথম ক্ষেত্রেও আমরা দেখলাম ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের ভরের অনুপাত হচ্ছে 3:2। তার মানে আমরা বলতে পারি, অতএব কি বলতে পারি, যে ফলাফল, ঠিক আছে, ফলাফলগুলি স্থির অনুপাত সূত্র মেনে চলে, স্থিরানুপাত সূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে এটা দেখে নেবে বই থেকে, আরেকবার দেখে নাও। হয়েছে, এবার আমরা নেক্সট যে এক্সাম্পল আমরা যাব সেটা হচ্ছে গুণানুপাত সূত্রের ক্ষেত্রে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এবার গুণানুপাত, গুণানুপাত সূত্র, এই ক্ষেত্রে আমরা দেখব। আচ্ছা দেখো, গুণানুপাত সূত্রের আমরা কোন উদাহরণটা তুলে ধরব, এইটা, এই 2 নম্বর উদাহরণটা। ঠিক আছে, 1 নম্বর উদাহরণটা তোমরা নিজেরাই দেখবে। ঠিক আছে, আর 1 নম্বর উদাহরণটা যদি করানো যায়, আচ্ছা আমি 1 নম্বর উদাহরণটা আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বর উদাহরণটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, এটা 1 নম্বর আমি বলে দিচ্ছি, 2 নম্বরটা তোমরা করবে, দুটোই দেখবে আমরা। হ্যাঁ, আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন দেখো, বলছে যে এ আর বি দুটি যৌগ টিন ও অক্সিজেন দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে এ আর বি দুটো যৌগ যেটা টিন আর অক্সিজেন দ্বারা গঠিত, যৌগে 78.77% টিন ও 21.23% অক্সিজেন আছে। আর বি যৌগে, এ যৌগ এটা বলেছে, আর বি যৌগে বলেছে 88.12% টিন আর 11.88% অক্সিজেন আছে। দেখাও যে ফলাফলগুলি গুণানুপাত সূত্রকে সমর্থন করে। তো এটা যেমন পার্সেন্টেজে দিয়েছে, অনেক সময় তোমার পরিমাণ হিসেবেও দিতে পারে। ঠিক আছে, তো তাই এটা আমরা 100 ধরে করব। আমরা ধরে নেব যে এ যৌগের ক্ষেত্রে টিনের পরিমাণ হচ্ছে 78.77 ভাগ আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21.23 ভাগ, আর বি যৌগের ক্ষেত্রে আমরা ধরে নেব এটা হচ্ছে 88.12 ভাগ আর 11.88 ভাগ হচ্ছে অক্সিজেন। এবার গুণানুপাত সূত্র তো আমরা কি পড়েছি, যে তোমার দুটোর মৌলের মধ্যে যখন 2 বা ততোধিক যৌগ হবে তখন একটা মৌলের ভরকে নির্দিষ্ট করে নিতে হবে এবং দেখতে হবে যে অন্য মৌলের যে আলাদা আলাদা ভরে যুক্ত হয়েছে তার মধ্যে তার অনুপাত করলে একটা সরল অনুপাত পাবো। তো আমার এখানে যে প্রশ্নটা করেছে, এখানে টিন আর অক্সিজেনের মধ্যে যে কোনো একটাকে
ফিক্স করে নিতে হবে। তো চেষ্টা করবে যেটা সব থেকে কম পরিমাণ আছে, ঠিক আছে, সেটাকে ফিক্স করে নেওয়া। এই ধরে নাও আমরা কি করব, অক্সিজেনের পরিমাণটাকে ফিক্স করে নেব, ঠিক আছে তো। তাহলে অক্সিজেনের পরিমাণ ফিক্স করে আমরা দেখব টিনের পরিমাণটা আমরা বার করব। দ্বিতীয় ক্ষেত্রেও তাই করব আমরা, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করব, যে এই অক্সিজেনের 21.23 পরিমাণটাকে ফিক্স করে আমরা টিনের পরিমাণটা বার করব, এবং এইটা করতে গিয়ে তোমাদের কি করতে হবে, তোমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। বাট এটা এখানে যেহেতু করে দিয়েছে, তাহলে আমার পক্ষে তো সুবিধা আছে, ঝট করে আমি করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো 2 নম্বর, তাহলে প্রশ্নতে এ আর বি দুটো যৌগ আছে, ঠিক আছে, এ আর বি। তাহলে এ আর হচ্ছে বি, হয়েছে। দুটোই দেখো টিন আর অক্সিজেন। টিন মানে এসএন, হ্যাঁ, টিন মানে এসএন, আর অক্সিজেন হয়েছে ও, এই নিয়ে গঠিত, হয়েছে। এবার টিনের পরিমাণ কত দিয়েছে দেখো, টিনের পরিমাণ দিয়েছে তোমার, এই যৌগের ক্ষেত্রে দিয়েছে তোমার 78.77, আর অক্সিজেন দিয়েছে তোমার 21.23 পার্সেন্টেজে দিয়েছে, আমরা ভাগে ধরে নেব। আর বি যৌগের ক্ষেত্রে তোমার টিনের পরিমাণ দিয়েছে 88.12, আর অক্সিজেন দিয়েছে তোমার 11.88, হয়েছে। এবার আমাকে প্রমাণ করতে হবে গুণানুপাত। তাহলে আমার এখানে দুটো অক্সিজেনের পরিমাণ আছে, হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি ফিক্স করে নেবে। তো আমরা ধরে নাও, যেহেতু বইয়ের উদাহরণে যেটা দিয়েছে, সেখানে এই এ যৌগের অক্সিজেনের এই পরিমাণটাকে স্থির ধরে নিয়েছে, ফিক্স ধরে নিয়েছে, স্থির ধরে নিয়েছে। তার মানে অক্সিজেনের 21.23 ভাগ অক্সিজেনের সঙ্গে তোমার এই যৌগের ক্ষেত্রে টিন যুক্ত হয়েছে কত, 78.77 ভাগ। ক্লিয়ার হলো। তাহলে বি যৌগের ক্ষেত্রে আমাকে বার করতে হবে। তাহলে বি যৌগের ক্ষেত্রে আমরা কি করব, আমরা বি যৌগেরটাকে কনসিডার করছি। বি যৌগের ক্ষেত্রে আমরা কি করব, তো আমরা বি যৌগের ক্ষেত্রে কি দেখলাম, যে 11.88 ভাগ অক্সিজেন, ঠিক আছে, ও দিয়ে লিখছি আমি, যুক্ত হচ্ছে 88.12, ঠিক আছে, ভাগ টিনের সঙ্গে, মানে এসএন এর সঙ্গে। তাহলে অতএব 21.23 ভাগ হয়েছে অক্সিজেন, কত ভাগ টিনের সঙ্গে যুক্ত হবে, 88.12 বাই 11.88 ইন্টু 21.23। তো এই ক্যালকুলেশনটা তো আর এমনি এমনি হবে না, ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তো অসুবিধা নাই, কাটাকুটি করে যে উত্তরটা আসবে সেটা আমি তো বই থেকে দেখে বলে দেবো, 157.47 এত আসবে, এত ভাগ, ঠিক আছে। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা দেখে নেবে, অনেক সময় ভুল হতে পারে। তা আমরা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, এগুলো তো ক্যালকুলেটর সাহায্য করতে হয়, এমনি করা মুশকিল আছে, ঠিক আছে। এখন হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেটর কেন করতে দেবে না, 11-12 এ ক্যালকুলেটর দেবে। তবে হ্যাঁ, তোমরা যখন বড় বড় কম্পিটিটিভ পরীক্ষা দেবে, নিট, তারপরে আরো অনেক ধরনের পরীক্ষা আছে, ওখানে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না কিন্তু, হ্যাঁ। তবে ওখানে তোমার এরকম ভাগগুলো করার একটা নিয়ম আছে, সেই জন্য তোমাদেরকে ভালো ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, যাতে তোমরা এই ধরনের ক্যালকুলেশন কত তাড়াতাড়ি করতে পারো, এগুলো তো তোমরা ওইখানে শিখতে পারবে। বোঝা গেল তো। আমরা তো এইচএস লেভেলকে টার্গেট করব, আমরা তো আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো আমরা করছি না, ঠিক আছে তো। আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের এইটা দিয়েছে, আমরা এখান থেকে করব, ঠিক আছে, বাট ভালো করার জন্য, ঠিক আছে, তোমাকে ইউটিউব সার্চ করতে হবে, তো ইউটিউবে ফ্রি সেশনগুলো দেখতে হবে, অনেক খাটতে হবে, ঠিক আছে। যারা দেখবে মেডিকেল নিয়ে বা ইঞ্জিনিয়ারিং আইআইটি ফাইআইটি নিয়ে ভর্তি হতে চায়, তারা কিন্তু এখন এই ওটাকেই মেন টার্গেট রাখে, বুঝে গেলো তো। এইচএসে যতই যেমনই নম্বর হোক না কেন, ওরা জানে যে আমরা যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যদি ভালো ফলাফল করতে পারি, আর তার সঙ্গে মোটামুটি যদি আমাদের এইচএস এর রেজাল্টটাও ঠিকঠাক থাকে, তাহলে আমরা ভালো ইনস্টিটিউট পেয়ে যাবো। তারা এখন থেকে টার্গেট করে, এবং তার জন্য ওরা কি করে বলো তো, বড় বড় ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে। হুম। তো তোমরা অনেকে কোটা চলে যায়, কোটার মানে অনেক ইনস্টিটিউট আছে, একটু সার্চ করবে ইউটিউবে,
হ্যাঁ, আনএকাডেমি আছে, তারপর আকাশ ইনস্টিটিউট আছে, আরো অনেক ইনস্টিটিউট আছে। ঠিক আছে? যেটা সুবিধা হবে সেটা করবে। যদি তোমাদের টার্গেট থাকে, হ্যাঁ, মানে ওটা ডিপেন্ড করছে যে আরো আছে। তো সেটা তোমরা না, না, ওটা YouTube এ তোমরা সার্চ করে নেবে, হ্যাঁ? আর তোমরা YouTube এও তোমরা কিন্তু ফ্রি সেশন ক্লাস নিতে পারো, হ্যাঁ? তোমরা YouTube এ দেবে, খুব অনেক পাওয়া যায়। তোমরা একটু সার্চ মারবে কেমিস্ট্রি কি সাবজেক্ট। আগে এগুলো নিজের মতো করে রিসার্চ করবে, হ্যাঁ? রিসার্চ করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি পড়তে হবে, না পড়তে হবে, কোন চ্যাপ্টার গুলোর উপর জোর দিতে হবে। আগেই কিন্তু কনক্লুশন এ জাম্প করবে না। মানে কোন একটা ইনস্টিটিউট তোমার সঙ্গে যোগাযোগ করলো মানে হা করে সবাই ভর্তি হয়ে গেলাম। তারপর কিছু বুঝতে পারছি না, এরকম করবে না। তোমরা আগে নিজেদের মধ্যে রিসার্চ করো, ইউটিউবে সার্চ মারো, সিলেবাসগুলো দেখো, যে চ্যাপ্টারগুলো মোটামুটি 6 মাস হতে দাও, 6 মাস হয়ে যাক, মোটামুটি তোমরা 11 এর বইয়ের সঙ্গে সড়গড় হয়ে যাও, মোটামুটি বুঝে নাও কি পড়ছো, কি কনসেপ্ট তৈরি হয়ে যাক, তারপর তোমরা সার্চ মারো, দেখো, ঘোরাও একটু, তারপরে তোমরা ডিসিশন নাও, হ্যাঁ? এখন নট মানে গরুর পালের মতো দৌড়বে না, হ্যাঁ? আমার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জেরেই তোমাদের বলছি, কেন কি 1 বছরে বার করা খুবই টাফ, হ্যাঁ? অনেক সময় লেগে যায়। আমারই তো একটা ছাত্র মোটামুটি এইচএস পাস করার পর ৪ বছর মোটামুটি লেগে গেল। কারো ২ বছর, কারো ৪ বছর এইচএস পাস করার পর মানে সময় লেগে যায়। ঠিক আছে তো? তবে একবার হতে পারলে আর কোনো টেনশন নেই। তো যাই হোক, তোমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ২য় ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ২১.২৩ ভাগ অক্সিজেনের সঙ্গে ১৫৭.৭৪৭ ভাগ টিন যুক্ত হয়েছে। এবার এই দুটোর অনুপাত বার করতে হবে। তাহলে আমরা এ আর বি যৌগের ক্ষেত্রে, এ ও বি যৌগের ক্ষেত্রে, ঠিক আছে তো, ২১.২৩ ভাগ অক্সিজেনের সঙ্গে, ঠিক আছে, ভালো করে দেখো, অক্সিজেনের সঙ্গে যুক্ত টিনের ভরের অনুপাত আমাদের বার করতে হবে। তো অনুপাত কি? তোমার হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে 78.77, তারপর হচ্ছে তোমার 157.47। তো এরা যেটা করেছে, এই 78.77 কে দিয়ে দুটোকে ভাগ করেছে, হ্যাঁ? 78.77, দেখবে পুরোপুরি যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে প্রায় কাছাকাছি আসবে। তোমরা ভাগ করে দেখো ক্যালকুলেটারে, ১৫৭.৭৪ কে ৭৮.৭৭ দিয়ে ভাগ করো, যদি তোমাদের ক্যালকুলেটার পাশে থাকে ভাগ করে দেখো, এটা কিন্তু পুরোপুরি ২ আসবে না কিন্তু, হ্যাঁ? এখানে দেখো লেখা আছে প্রায়। তো এরকম আসবে উত্তর। তো পুরোপুরি ভাগ মানে ভাগ হলে ভগ্নাংশ আকারে আসবে, কিন্তু সেটাকে মোটামুটি ধরে নিতে হবে যে ২ এর কাছাকাছি আছে। এইভাবেই তোমাকে প্রমাণ করতে হবে যে এটা গুণানুপাত সূত্রকে সমর্থন করে। ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার চলে আসো ৩ নম্বর উদাহরণ সি। তাহলে এবার আমরা যেটা করব, মিথেন অনুপাত সূত্র। গেলুসাকেরটা করা দরকার নেই, আছে গেলুসাকটাও করে নেব। মিথেন অনুপাত সূত্র হয়েছে। এবার আমরা মিথেন অনুপাত সূত্র করব। মিথেন অনুপাত সূত্র, তাহলে মিথেন অনুপাত সূত্রের আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার দেখি কোনটা করা যায়। আচ্ছা, প্রথমটাই করছি আমরা, হ্যাঁ? এই দেখো, এইটা প্রথম উদাহরণটা অনেক বড় আছে কিন্তু, হ্যাঁ? একটাই করবে, প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা তোমরা দেখে নেবে। ঠিক আছে? দুটো উদাহরণটাই ভালো করে করবে। ঠিক আছে? প্রথমটা আমি করে দেবো, করে দেওয়াই আছে, বাট ওটাকে আমি নিজের মতো করে করব, এটা তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম দেখো, প্রশ্নটা দেখো, বলেছে 0.46 গ্রাম। ঠিক আছে? বলছে 0.46 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 0.76 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা অক্সিজেনের পরিমাণ পেয়ে যাব। তারপর বলছি ২ নম্বর পয়েন্টে যে 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম ও অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় এসটিপিতে ৩৮০ সেন্টিমিটার কিউব শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। ৩ নম্বর বলেছে 0.16 গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 1.45 গ্রাম জল তৈরি করলো। এই তথ্যগুলি যে মিথেন অনুপাত সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা প্রমাণ করো। তাহলে প্রশ্নটা আবার বলছি, দেখো,
0.46 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 0.76 ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। 2 নম্বর বলছে 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম ও অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় এসটিপিতে 380 সেন্টিমিটার কিউব শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তারপর 3 নম্বর পয়েন্টে বলেছে 0.16 গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 1.45 গ্রাম জল তৈরি করলো। এই তথ্যগুলি যে মিথেন অনুপাত সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা প্রমাণ করো। ক্লিয়ার হলো? এবার মিথেন অনুপাত সূত্রতে কি বলা হয়েছিল একটু ভালো করে খেয়াল করবে। বলছে, দেখো বিবৃতিটাকে আবার পড়ছি। বলছে ভিন্ন ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল, ঠিক আছে, নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে, ঠিক আছে, তাহলে আলাদা আলাদা 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটা মৌলের সঙ্গে যখন আলাদা আলাদাভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে যখন যুক্ত হবে, যৌগ গঠন করবে, তখন ওই ভরের বা ওই ভরগুলির সরল অনুপাতে বা উপগুণিতকের অনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। মানে কার্বন আর, এই যে উদাহরণটা মনে পড়ছে, কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন নেওয়া হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করছে, আর অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করছে। তা হাইড্রোজেনকে ফিক্স করে নেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? হাইড্রোজেনে 1 ভাগ ভর। তাহলে কার্বনের আর হাইড্রোজেনের যদি ভরের অনুপাত করা হয়, তাহলে হাইড্রোজেনে 1 ভাগের সঙ্গে কার্বনের কত ভাগ? তোমার 3 ভাগ যুক্ত হবে। আর জলের ক্ষেত্রে যদি করা হয়, তো হাইড্রোজেনের 1 ভাগ জলের কত ভাগের সঙ্গে যুক্ত হতে হচ্ছিল? তোমার 2 ছিল, তো তার মানে ওটা হচ্ছে তোমার অক্সিজেন কত রে? 8 ভাগ। তার মানে কি, কার্বন আর অক্সিজেন যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাহলে কার্বনের তোমার 3 ভাগ আর অক্সিজেনের তোমার 8 ভাগ যুক্ত হবে। তা সেটার অনুসারে কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছিল, এবং কার্বন ডাইঅক্সাইডে দেখা গিয়েছিল যে হ্যাঁ, সত্যি সত্যি 3 ভাগ কার্বন আর 8 ভাগ অক্সিজেন হয়েছে। আর কার্বন মনোক্সাইডে কি দেখা গিয়েছিল যে সরাসরি হয়তো 3:8 আসছে না, এইভাবে আমাকে 2:3 করে উপগুণিতকের অনুপাতে নিয়ে আসতে হয়েছে। এই উদাহরণটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমি ভিডিওটা দেখে নেবে। আর এই জিনিসটাকেই কাজে লাগাতে হবে। তাহলে আমাদের যে প্রশ্ন করেছে, এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, আর দ্বিতীয় কথা এখানে দেখ, ম্যাগনেসিয়াম আর অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় শুষ্ক হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম ও অ্যাসিডের বিক্রিয়ায়, ক্লিয়ার হলো? তার মানে আমাকে এখানে তোমাকে হাইড্রোজেনের পরিমাণ বার করতে হবে, ঠিক আছে? দিয়ে তারপরে আবার হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে অনুপাতটা বেরোবে সেটা তোমাকে বার করতে হবে। ক্লিয়ার হলো তো? তার মানে প্রথম ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ম্যাগনেসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের ভর বার করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাকে ম্যাগনেসিয়ামের থেকে হাইড্রোজেনের ভর বার করতে হবে। ক্লিয়ার হলো তো? দিয়ে আমরা কি করব? ম্যাগনেসিয়ামের ভরকে ফিক্স করে নেব। দিয়ে আমরা দেখব যে হাইড্রোজেন আর অক্সিজেন যখন নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, তখন সেই অনুপাত মেনটেন করছে কিনা। ক্লিয়ার হলো তো? আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা করি 1 নম্বর। তাহলে দেখো কি দিয়েছে, পয়েন্ট, না বুঝতে পারলে আবার তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো 0.76 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? তাহলে এই 0.76 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়ামের পরিমাণ কত? ম্যাগনেসিয়ামের পরিমাণ তোমার বলে দিয়েছে কত? 0.46 গ্রাম হলো। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ তোমার 0.76 থেকে 0.46 বিয়োগ করতে হবে, দিয়ে আসবে কত? 0.30 গ্রাম। হয়েছে? এবার মনে করে দেখো, ম্যাগনেসিয়ামের এখানে দেখো 3টে মৌল আছে, একটা ম্যাগনেসিয়াম, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, 3টে মৌল আছে। এর মধ্যে ম্যাগনেসিয়ামকে তোমাকে ফিক্স করে নিতে হবে, এর ভরকে ফিক্স করে নিতে হবে। দিয়ে দেখতে হবে যে ম্যাগনেসিয়ামের ভরের সঙ্গে হাইড্রোজেন কত ভরে যুক্ত হয়েছে, আর ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন, মানে ম্যাগনেসিয়ামের ফিক্সড ভরের সঙ্গে অক্সিজেন কতটা যুক্ত হয়েছে। দিয়ে তারপরে আমাকে কি করতে হবে? হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত বার করতে হবে, যেটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে সেখানে যদি আমরা অনুপাতটা বার করতে পারি ঠিকঠাক, আগের সঙ্গে যদি মিলে যায়,
তাহলে আমরা বলতে পারবো যে এটা মিথেন অনুপাত সূত্রকে মেনে চলে। ক্লিয়ার হলো তো? এবার দেখ, আমাদের যেটা প্রথমে যেটা পয়েন্ট দিয়েছে, ঠিক আছে, 1 নম্বরে, সেটা হচ্ছে দেখ ম্যাগনেসিয়ামের পরিমাণ দিয়েছে 4.6 0.46 আর অক্সিজেনের দিয়েছে 0.30। তো আমরা এখানে আমাদের বুদ্ধি খাটাবো, বা তোমরা প্র্যাকটিস করেই তোমরা বুঝতে পারবে যে ম্যাগনেসিয়ামের ভরকে 1 ধরে নেব আমরা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.46 গ্রাম, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের সঙ্গে ঠিক আছে যুক্ত অক্সিজেনের পরিমাণ, না বুঝতে পারলে আমাকে বলবে, হ্যাঁ, আমি বারবার বলে দিচ্ছি 0.30 গ্রাম হলো। তো আমরা কি করব, এখানে 1 গ্রাম ম্যাগনেসিয়াম নেব, দিয়ে এর সঙ্গে যুক্ত অক্সিজেনের পরিমাণ বার করব। তাহলে 0.30 বাই 0.46, এটা করবে, ক্যালকুলেটারে করবে, ক্যালকুলেশন করার পর দেখবে উত্তর আসবে 0.652 গ্রাম। তার মানে আমরা ম্যাগনেসিয়ামের 1 ভাগ ধরে নিলাম। তাহলে 1 ভাগ ম্যাগনেসিয়ামের সঙ্গে কত ভাগ অক্সিজেন যুক্ত আছে? 0.652। এবার 2 নম্বর প্রশ্নতেও আমরা তাই করব, যে এই যে ম্যাগনেসিয়ামে দিয়ে দিয়েছে না 0.41, এটাকেও 1 ধরে নেব। এটাকে ধরে নেব 1 গ্রাম এই ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখানে যেমন দিয়ে দিয়েছে যে 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম আর অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে 380 সেন্টিমিটার শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো আমরা এসটিপিতে 380, তো আমরা এখান থেকে হাইড্রোজেনের ভর বার করব এবং দেখে নেব যে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে কত ভাগ হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তো ভালো করে শুনে নাও। 2 নম্বর, তাহলে দেখো 2 নম্বরের ক্ষেত্রে এসটিপিতে আমাকে বলে দিয়েছে যে 380 সেন্টিমিটার কিউব শুষ্ক, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তাহলে দেখো, এসটিপিতে 380 সেন্টিমিটার কিউব শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো বলেছে। ঠিক আছে, কিন্তু এখানে ভর কোথায়? ভর তো নেই। তাহলে ভর বার করতে হবে। তো ভর বার করার জন্য আমরা কি জানি? আমরা জানি, ঠিক আছে, এটা তোমাদের আগেই লাইনে লিখতে হতো যে এসটিপিতে 22,400 ml বা সেন্টিমিটার কিউব হাইড্রোজেনের ভর হচ্ছে কত? তোমার হচ্ছে 2 গ্রাম। এটা আমরা জানি, এটা আমাদের জানা আছে, এসটিপি থেকে আমরা পড়েছি। তাহলে এসটিপিতে 380 সেন্টিমিটার কিউব হাইড্রোজেনের ভর কত হবে, এটা বার করতে হবে। ঠিক আছে, সেন্টিমিটার কিউব ml একই জিনিস, হ্যাঁ। 2কে 22,400 দিয়ে ভাগ করব আর 380 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো গুণ করে কাটাকুটি করবে, হ্যান ত্যান করবে, ক্যালকুলেশনে কাটাকুটি করবে, হ্যাঁ, কাটাকুটি করার পর দেখবে 0.034 গ্রাম পেয়ে গেলাম। তাহলে দেখো কেমন চালাকি করেছে, হ্যাঁ, ভরই বলে দেয়নি হাইড্রোজেনের, বাট তোমাদেরকে এখান থেকে বার করে নিতে হবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এই যে 0.41 গ্রাম প্রশ্নতে, দেখো প্রশ্ন তোমরা খেয়াল করো, তাহলে 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে, ঠিক আছে, ওই অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত হচ্ছে? তোমার 0.034 গ্রাম হয়েছে। এই দেখো, আমরা এই 2 নম্বর, এই যে ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হাইড্রোজেন, শুষ্ক হাইড্রোজেনের পরিমাণ আমরা পেয়ে গেলাম। এবার তাহলে এই প্রথম ক্ষেত্রে যেমন আমরা 1 গ্রাম করেছিলাম, এখানেও আমরা কি করব, 1 গ্রাম করব। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত হবে? 0.034 বাই 0.41। ঠিক আছে, এই ভাগটা করতে হবে। তাহলে কাটাকুটি করবে, কাটাকুটি করে 0.083 গ্রাম আসবে। এই দেখো, এইটা আসবে। ক্লিয়ার হলো? ভালো করে দেখে নাও, প্রথমটাও দেখে নাও, দ্বিতীয়টাও দেখে নাও। প্রথম প্রশ্ন থেকে আমরা কি করলাম? এই দেখো, 0.76 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ছিল, সেখান থেকে ম্যাগনেসিয়ামের পরিমাণ বার করলাম, অক্সিজেনের পরিমাণ বার করলাম বিয়োগ করে, তারপরে 0.46 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত অক্সিজেনের পরিমাণ হচ্ছে 0.30 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত অক্সিজেনের পরিমাণ আমরা ভাগ করে বার করে নিলাম। এই অঙ্কগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হবে এবং বুদ্ধি খাটিয়ে করতে হবে, একবারে নাও হতে পারে, বারবার প্র্যাকটিস করবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রশ্নতে বলে দিয়েছিল
যে 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম ও অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় 380 সেন্টিমিটার কিউব শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। এইটুকুই শুধু বলে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখলাম কি, এসটিপিতে 380 সেন্টিমিটার কিউব শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, ভর বলে দেয়নি। তা আমরা যেহেতু আমাদের জানা আছে যে 22,400 সেন্টিমিটার কিউব হাইড্রোজেনের ভর যদি 2 গ্রাম হয়, তাহলে 380 সেন্টিমিটার কিউব হাইড্রোজেনের ভর কত হবে এটা বার করে নিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 0.41 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যাসিডের যদি বিক্রিয়া করানো হয়, তাহলে যেটা আয়তনে বলে দিয়েছিল 380 সেন্টিমিটার কিউব শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, সেটা পরিমাণ ভরে বের করে নিলাম আমরা, 0.034 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ আমরা পেয়ে গেলাম 0.83 গ্রাম। তাহলে দুটো ভর পেলাম, একটা অক্সিজেনের ভর পেলাম 0.652, আর একটা দেখো হাইড্রোজেনের ভর পেলাম 0.083। ঠিক আছে তো? তাহলে এই দুটোর অনুপাত করব আমরা, এটাই আমাদের মিথেন অনুপাতের সূত্র ছিল। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত করব। তার মানে মিথেন অনুপাত সূত্রে বলা হচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি পরস্পরের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে এই অনুপাতে যুক্ত হবে। তাহলে অ্যাকর্ডিং টু, ঠিক আছে, মিথেন অনুপাত সূত্র তাহলে অক্সিজেন আর যদি হাইড্রোজেন যদি যুক্ত হয়, তাহলে তাদের ভরের অনুপাত কত হবে? 0.652:0.083। এটাকে কাটাকুটি করবি, 0.83কে 652 দিয়ে কাটাকাটি করবি, ঠিক আছে, 8 দিয়ে যাবে মনে হয়, ঠিক আছে, 8 3 আর 12, তাহলে কাটাকুটি করলে এটাকে কাটাকুটি করলে 8:1 আসবে। এটা করবি অনুপাতটা, হ্যাঁ, এটাকে দেখ 8 দিয়ে ভাগ করবি। তার মানে আমরা আমাদের যে ফলাফল, এই যে আমাদের যে ফলাফল, এই ফলাফল থেকে আমরা এটা পেলাম যে মিথেন অনুপাত সূত্র অনুসারে অক্সিজেন এবং হাইড্রোজেন যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাহলে 8:1 এই ভাগে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। ক্লিয়ার হলো তো? এবার এটা দেখে নাও। এবার আমাদের 3 নম্বর পয়েন্টে চলে যাব। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে কি বলেছে? অঙ্কগুলো কিন্তু সহজ না কিন্তু, হ্যাঁ, বারবার করতে হবে। 3 নম্বর পয়েন্টে চলে যাব। দেখো 3 নম্বর পয়েন্টে দেখো, প্রশ্ন দেখে নাও। বলেছে কি, 0.16 গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 1.45 গ্রাম জল তৈরি করলো। তাহলে ভেরি গুড। তাহলে জলের পরিমাণ কত? H2O, এটা তো বেরিয়ে গেল। তো জলের পরিমাণ হচ্ছে তোমার কত? 1.45 গ্রাম হলো। এবার এর মধ্যে হাইড্রোজেনের পরিমাণ কত? 0.16 গ্রাম। তাহলে তোমার অক্সিজেনের পরিমাণ কত হবে? ও লিখলেও চলবে। 1.45 থেকে 0.16 বিয়োগ করবে, বিয়োগ করলে কত আসবে? 1.29 গ্রাম আসবে। ক্লিয়ার হলো? এবার আমরা কি করব? অক্সিজেন, তাহলে জলে আমরা অক্সিজেন ও হাইড্রোজেনের ভর অনুপাত করব। হ্যাঁ, জলে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত করব, ভরের অনুপাত করব। ক্লিয়ার হলো? ভরের অনুপাত করব, ভরের অনুপাত করব। তাহলে অক্সিজেন হচ্ছে তোমার 1.29 ইসটু হাইড্রোজেন হচ্ছে তোমার 0.16, এই অনুপাতটা করব। ঠিক আছে, দিয়ে তোমরা নিশ্চয়ই কাটাকুটি করবে, 0.16 থেকে 1.29 কাটাকুটি করবে, কেন কি তোমাকে আনতে হবে 8.1, তাহলে 1.29 এটাকে 0.16 দিয়ে ভাগ করবে, 0.16কে 0.16 দিয়ে ভাগ করবে, তাহলে মোটামুটি দেখবে, ঠিক আছে, পুরোপুরি দেখবে, এটা ভাগ করে দেখবে বাড়িতে, হ্যাঁ, দেখবে যে পুরোপুরি 8 আসবে না, প্রায় কাছাকাছি আসবে। এই জন্য প্রায় দেখো এই প্রায় চিহ্ন দিয়েছে, 8:1 আসবে। তাহলে দেখো আমরা এত খাটাখাটনি করে আমরা যেটা চেয়েছিলাম যে এটা হওয়া উচিত ছিল মিথেন অনুপাত সূত্র অনুসারে, সেটা কিন্তু তৃতীয় প্রশ্নতে প্রমাণ করে দেওয়া গেল যে হ্যাঁ, এটা মিথেন অনুপাত সূত্র মেনে চলে। এই করতে, এই যদি করো,
তাহলে তোমাদের 2 নম্বর তোমরা কিন্তু পাবে কিন্তু, হ্যাঁ। 2 নম্বরের অঙ্ক কিন্তু এগুলো মোটামুটি ধরে নাও। তোমরা ভেবে নাও যে এত বড় অঙ্ক করে 1 নম্বর 3 নম্বর দেবে। এগুলো যেহেতু তোমরা 11 এ পড়ছো, তো তোমরা মনে রাখবে যে এতটুকু করেও তোমাদের 2 নম্বরই দেবে। এই চ্যাপ্টারে 3 নম্বরের বেশি মার্কস নেই। তো এই হয়ে গেল আমাদের মিথেন অনুপাত সূত্র। ঠিক আছে? তাহলে মোটামুটি এই 3টে ভালো করে উদাহরণগুলো করবে। কেন কি আমি তোমাদেরকে গাণিতিক প্রশ্নাবলী থেকে তোমাদেরকে নিজে থেকে করতে বলবো, তোমরা নিজে থেকে করবে, হ্যাঁ। তোমাদের বইয়ে তো আবার উত্তর সব দেওয়া থাকে, এমন বই তৈরি করেছে যে বলার নেই, সব কিছুর উত্তর আছে, হ্যাঁ। অ্যাপে চলে যাও, সব উত্তর পেয়ে যাবে। কি অঙ্ক আর কি তোমার ভৌতবিজ্ঞান, ফিজিক্স আর কি কেমিস্ট্রি। এই জন্য এর ফলে কি হয়েছে, ছেলেপেলেরা একদম নিজে থেকে করতে চায় না, স্যারকে সন্তুষ্ট করার জন্য ঝাঁটাঝাট করে নেবে, দিয়ে একদম গল্প শেষ। তাহলে মোটামুটি এটা করবে, ঠিক আছে? চেষ্টা করবে, আমি তোমাদের দেবো, তখন তোমরা নিজেরাই করবে। তারপর হচ্ছে তোমার গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে কোনো কিছু করার দরকার নেই, আসবে টাসবে না। আচ্ছা, এবার নেক্সট আমরা চলে যাব, আমরা তোমাদের এই সংকেত ভর অবধি পড়িয়েছিলাম। কতদূর পড়িয়েছিলাম না তোদের মনে পড়ছে কি কিছু? বলতো কতদূর পড়িয়েছিলাম? আচ্ছা আচ্ছা, আবার এই আচ্ছা, এইগুলো কি তোদেরকে বলছিলাম বাড়িতে করতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই গাণিতিক উদাহরণগুলো কি তোমরা বাদ দিয়েছিলেন করার জন্য? আমি কি দাগ কি দিয়ে দিয়েছি করার জন্য? হ্যাঁ হ্যাঁ, করবে বাড়িতে, হ্যাঁ। হ্যাঁ। তার মানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা হয়েছে, তাই তো? এইগুলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বন্ধ করো। আচ্ছা, পরিচ্ছেদ 1.8, এই পরিচ্ছেদ 1.8 এর এই প্রশ্নগুলো করবে। 38, ঠিক আছে? এটা মনে হয় বলে দিয়েছিলাম মনে হয় এগুলো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসো, দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা কি, আর অ্যাভোগাড্রোর সংখ্যা পড়বে কতবার যে পড়েছো তার নাই ঠিক নাই। তাও তোমরা মোটামুটি এখান থেকে দেখে রাখবে, হ্যাঁ, সংজ্ঞাটা পড়ে নেবে। এগুলো আমরা আলাদা করে বলার কিছু নেই। এক পড়বে, মুখস্থ করবে না, হ্যাঁ, জাস্ট রিডিং মারবে। কারণ কি বলো তো, এগুলো অতটা মানে জিজ্ঞেস তো করবে না, শুধু অঙ্ক দেবে, জাস্ট জেনে নেবে, হ্যাঁ। যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। যে কোনো মৌলের যৌগের পদার্থ, সে কঠিন হোক তরল হোক গ্যাসীয়, 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। ক্যাপিটাল এন এ দিয়ে ডিনোট করা হয়। এর মান হচ্ছে 6.02 ইন্টু 10 টু 23। ক্লাস 9 হলে তোমাদের বলতাম মূলিকানটা মুখস্থ করো, তো মূলিকান মুখস্থ করার দরকার নেই। এই জায়গাটা একটু পড়ে রাখবে, হ্যাঁ। অ্যাভোগাড্রো সংখ্যার মান চাপ উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কারণ চাপ উষ্ণতার পরিবর্তনে ভরের অণু সংখ্যার পরিবর্তন হয় না। এই জায়গাটা মুখস্থ করবে, ঠিক আছে? এই জায়গাটা মুখস্থ করবে। ক্লিয়ার হলো? অ্যাভোগাড্রো সংখ্যা কি, কি দিয়ে ডিনোট করা হয়, এগুলো নিশ্চয়ই বলার দরকার নেই। এই যে এই জায়গাটা নোট করে নাও। নেক্সট চলে আসো বিকল্প সংজ্ঞা। এবার বিকল্প সংজ্ঞা তোমাদের দেখবে গ্রাম পরমাণুর ক্ষেত্রে, আবার গ্রাম অণুর ক্ষেত্রেও হবে। তো এখানে গ্রাম অণু দিয়ে দিয়ে দিয়েছে, বিকল্প সংজ্ঞা গ্রাম পরমাণু দিয়ে দিয়েছে, মানে গ্রাম পরমাণুতেও অ্যাভোগাড্রোর সংজ্ঞা অ্যাপ্লিকেবল হবে। পড়ে নেবে এগুলো। আশা করি তোমাদের এখন বয়স হয়েছে, তোমরা অনেকটা ম্যাচিওর, এবং তোমরা এগুলো নিতে পারবে, ঠিক আছে? উদাহরণটা অবশ্যই দেখবে, উদাহরণটা অবশ্যই দেখবে, ঠিক আছে? এসটিপিতেও দেখো, আয়তনীয় ক্ষেত্রেও অ্যাভোগাড্রো সংখ্যা অ্যাপ্লিকেবল হবে। এই দেখো, এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ, মৌলিক হোক যৌগিক হোক, 22.4 লিটার আয়তন দখল করে, তাই অ্যাভোগাড্রো সংখ্যা আরেকটি বিকল্প সংজ্ঞা হচ্ছে এসটিপিতে যে কোনো গ্যাসের মৌলিক হোক যৌগিক হোক 22.4 লিটার আয়তনে যত সংখ্যক অণু থাকবে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলবে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ওই 22.4 লিটার মৌলিক যৌগিক অ্যাভোগাড্রো সংখ্যা, 1 গ্রাম পরমাণু অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 1 গ্রাম পরমাণু মানে পরমাণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা।
1 গ্রাম অণু মৌলিক হোক যৌগিক হোক অ্যাভোগাড্রো সংখ্যক অণু, ঠিক আছে? তাহলে অণু ক্ষেত্রে অণু বলবে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রাম পরমাণু হলে পরমাণু সংখ্যা বলবে অ্যাভোগাড্রো সংখ্যক, আর আয়তন বললে আয়তনে হবে অ্যাভোগাড্রো সংখ্যক তোমার কি বলে অণু, ঠিক আছে? এবার অ্যাভোগাড্রো সংখ্যা সর্বাধুনিক সংজ্ঞা, এটা একটু মুখস্থ করে নিতে পারো, এটাও তোমরা পড়া হয়ে গেছে। একটা কার্বন C12 আইসোটোপের সঠিক 12 গ্রাম পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এটা তোমরা পড়ে নিতে পারো, মুখস্থ করার দরকার নেই, এগুলো সব রিডিং মারবে। হ্যাঁ, এটা সব আর দিয়ে রাখলাম, এইগুলো সব বিকল্প সংজ্ঞা, সব রিডিং মারবে, মুখস্থ করার কিছু দরকার নেই। এই জায়গাটা তোমাদের বলে দিয়েছে, মুখস্থ করবে, উদাহরণটা দেখে নেবে জাস্ট, তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এই যে এইটা এই ছকটা তোমাদের আমি ক্লাস 9-এর জানি না ভিডিওতে তোমাদের দিয়েছিলাম নাকি, তোমাদের ভিডিও যে শেয়ার করেছিলাম দেখবে এটা ছিল ওখানে, যে 6.022 ইন্টু 10⁻23 দিয়েছে। এটা বলতে আমরা কি কি বুঝতে পারি? 1 গ্রাম অণু কোনো মৌল বা যৌগের পদার্থের অণু সংখ্যা বলতে এত, 1 গ্রাম পরমাণু কোনো মৌলিক পদার্থের পরমাণু সংখ্যা বলতে এটা, এসটিপি তে 22.4 লিটার যে কোনো গ্যাসীয় পদার্থের অণু সংখ্যা বলতে এটা, আর 1 গ্রাম আয়নে যে কোনো পদার্থের আয়নের সংখ্যা বলতে এটা, ঠিক আছে? তো এগুলো আর ইলেকট্রন সংখ্যা হলো ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, অ্যাভোগাড্রো ধ্রুবক, এটা মুখস্থ করবে, এটা অবশ্যই মুখস্থ করবে, এটা ক্লাস 9-এও আছে অ্যাভোগাড্রো ধ্রুবক, ঠিক আছে? এটা মুখস্থ করবে। অ্যাভোগাড্রো সংখ্যাকে মোল দিয়ে ভাগ করলে মানে প্রতি মোল করলে অ্যাভোগাড্রো ধ্রুবক বলে এটাকে। হ্যাঁ, এটা পড়বে। হ্যাঁ, অ্যাভোগাড্রো ধ্রুবক হলো 6.022 ইন্টু 10⁻23 মোল ইনভার্স, ঠিক আছে? তার মানে এইটা গোটাটাই পড়বে যে অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হচ্ছে প্রতি মোল, এটি একটি সার্বজনীন ধ্রুবক। এইটা মুখস্থ করবে, ঠিক আছে? এগুলো সবই ক্লাস 9-এ ছিল। এবার দেখো, এগুলো সব তোমাদের কি বলতো ঝালি দেওয়া হচ্ছে, হ্যাঁ, হালকা হালকা করে। এবার দেখো অ্যাভোগাড্রোর সংখ্যার মাধ্যমে গ্রাম অণু, গ্রাম পরমাণু, আণবিক ভর ও পারমাণবিক ভরের সংজ্ঞা, এগুলো সব রিডিং মারবে, মানে ভালো করে রিডিং মারবে এগুলো। হ্যাঁ, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু রিডিং মারবে, ঠিক আছে? এবং একটু আমি তোমাদের একটু বলে দিই রিডিংয়ে কি পড়বে। গ্রাম অণু তো কি বলেছে, ওই একই ব্যাপার, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে সেটাকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ হবে সেটাকে বলা হবে 1 গ্রাম অণু, ঠিক আছে? আমি একটু বলে দিই, মৌখিকই বলে দিচ্ছি। 1 গ্রাম অণু ধরে নাও কার্বন ডাইঅক্সাইড, তাহলে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানেই হচ্ছে 44 গ্রাম। হ্যাঁ, এবার ওই 44 গ্রামের মধ্যে কত সংখ্যক অণু থাকবে? এই 6.022 ইন্টু 10⁻23 থাকবে। একটা উদাহরণ দিলাম। এবার অক্সিজেন যদি নাও O2, তার মানে 32 গ্রাম, তাহলে 1 গ্রাম অণু মানে 32 গ্রাম, ওই 32 গ্রামের মধ্যে এত সংখ্যক অণু থাকবে। এবার গ্রাম পরমাণু বলেছে, ওই অক্সিজেনই নাও, অক্সিজেন অণু হলে 32 গ্রাম হয়, আর অক্সিজেন যদি মৌল হয়ে যায়, মৌলিক পদার্থ হয়ে যায় এবং পরমাণু যদি হয়, তাহলে হয়ে যায় তোমার 16-র জায়গায়, সরি, 32-এর জায়গায় 16 হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি অক্সিজেনের পরমাণু বলি 1 গ্রাম পরমাণু, ঠিক আছে, তাহলে ওটা হয়ে যাবে 16 গ্রাম। তাহলে 16 গ্রামের মধ্যে এত সংখ্যক কি থাকবে? পরমাণু থাকবে, ঠিক আছে? তো যেমন সোডিয়াম, তাহলে 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে কত? 23 গ্রাম সোডিয়াম। তো 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কত হবে? এই 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক কি থাকবে তোমার? কি বলে পরমাণু থাকবে, ওটাকে 1 গ্রাম পরমাণু বলবে, এটা ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ, আণবিক ভর, এবার ওই আণবিক ভর বলতে ওই একই, একদম গ্রাম অণুর মতোই আণবিক ভর বলতে ওই কার্বন ডাইঅক্সাইড ধরে নে, এই 44 গ্রাম, ওই 44 গ্রামের মধ্যে এত সংখ্যক অণু থাকবে, ওটাকেই ওই পরিমাণটাকেই আণবিক ভর বলছে। দেখ, যত গ্রাম ভরের কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 6.022 ইন্টু 10 সংখ্যক অণু থাকবে, সেই ভর প্রকাশক সংখ্যাটিকে ওই পদার্থের আণবিক ভর বলবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেমন 44, অক্সিজেনের ক্ষেত্রে 32, হাইড্রোজেনের ক্ষেত্রে 2, অ্যামোনিয়া ক্ষেত্রে NH3 17, ঠিক আছে? মিথেন CH4 এর ক্ষেত্রে হচ্ছে 12 + 4 হচ্ছে 16 গ্রাম। এরকম ভাবে তুমি যে যা ইচ্ছা করতে পারো, সালফিউরিক অ্যাসিড নিতে পারো 98 গ্রাম, ক্যালসিয়াম কার্বন নিতে পারো 100 গ্রাম, ও সবার ক্ষেত্রেই মোটামুটি এই পরিমাণের মধ্যেই এত সংখ্যক অণু থাকবে, ঠিক আছে? আবার পারমাণবিক ভর বলেছে, পরমাণু যেমন হাইড্রোজেন এক, এক বলতে 1.008 গ্রাম ধরা হয়, একই ধরে নাও। অক্সিজেন তখন আর 32 হবে না, 16 হয়ে যাবে। কার্বন 12 হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে? তারপর হচ্ছে 12 গ্রাম কার্বন,
সোডিয়াম 23 গ্রাম, যে কোনো মৌলের যদি পারমাণবিক ভর বলা হয়, সেই ভরের মধ্যে তোমার এই অ্যাভোগাড্রো সংখ্যকটি পরমাণু থাকবে। তাই ওটাই লিখেছি, দেখো যত গ্রাম ভরের কোনো মৌলিক পদার্থে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে, সেই ভর প্রকাশক সংখ্যাটিকে ওই পদার্থের পারমাণবিক ভর বলে। ক্লিয়ার হলো তো? তো এইগুলো জাস্ট রিডিং মারবে, যত পারবে রিডিং মারবে। এবার অণুর প্রকৃত ভর বার করা বলছে, অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োগ, অণুর প্রকৃত ভর বার করার ফর্মুলা। ঠিক আছে, তো অণুর প্রকৃত ভর বার করার ফর্মুলা যে এইটা, এই যে এটা মুখস্থ করবে, মনে রাখবে। এটা তোমাদের এগুলো সব করানো হয়েছে, হ্যাঁ, মনে রাখবে। অণুর প্রকৃত ভর বার করতে গেলে আণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কি করেছে বলতো, অক্সিজেনের যদি অণুর প্রকৃত ভর বার করতে হয়, তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছে। এইগুলো আমি আলাদা করে খাতায় লিখবো না, কেন এগুলো আমরা অনেক করে এসেছি। এই যে 32 গ্রাম, একে দেখো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছে। এখন যেহেতু তোমাদের সমস্যা নেই, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মান বসাবে, দেখবে মোটামুটি এরকম মান চলে আসবে। জলের অণুর প্রকৃত ভর বার করতে বলেছে, তো এখানে জলের ক্ষেত্রে কি 18 গ্রামকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবে। এবার যদি তোমাদের বলে মিথেন, মিথেনের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কত, তোমার হচ্ছে তোমার 16 গ্রাম, তাহলে 16 গ্রামকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি বলে, তাহলে 44 গ্রাম, 44 গ্রামকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবে, তাহলেই তুমি কার্বন ডাইঅক্সাইড অণুর প্রকৃত ভর পেয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে এই উদাহরণটা দেখে নেবে, এগুলো আমরা মোটামুটি করে এসেছি। হ্যাঁ, এবার পরমাণু প্রকৃত ভর, পরমাণু প্রকৃত ভর হচ্ছে এই পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে, এই যে গ্রাম পারমাণবিক ভর, যেটাকে এ দিয়ে ডিনোট করেছে। আর আণবিক ভরকে দেখ এম দিয়ে, এম স্ট্যান্ড ফর মলিকুলার মাস, এ স্ট্যান্ড ফর অ্যাটমিক মাস। হ্যাঁ, এ কে বলা হয় অ্যাটমিক মাস, তাহলে গ্রাম পারমাণবিক ভর। আর এম হচ্ছে মলিকুলার মাস, তাই ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করেছে। এই জায়গাটা, এই জায়গাটাও দেখে রাখতে পারো, অসুবিধা নেই। এই জায়গাটাও দেখে রাখতে পারো, অসুবিধা নেই। তো মনে রাখবে, পরমাণুর যদি প্রকৃত ভর বার করতে দেয়, তাহলে গ্রাম পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেবে। এই হচ্ছে তাই। এই যে নাইট্রোজেনের চেয়েছে, তো নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত, 14, 14কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছে। হাইড্রোজেন যদি থাকতো, তাহলে 1কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতাম। অক্সিজেন ক্ষেত্রে যেমন আণবিক ভরের ক্ষেত্রে 32কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছি, কিন্তু অক্সিজেনের যদি পরমাণুর প্রকৃত ভর যদি চাইতো, তাহলে আমরা 32 না 16কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতাম। এই হচ্ছে তোমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলো পড়বে। হ্যাঁ, তারপরে এখানে বিকল্প পদ্ধতিতে পরমাণুর প্রকৃত ভর নির্ণয়, এইসব করার দরকার নেই, বিকল্প করার দরকার নেই। ঠিক আছে, এত যখন তোমরা একটু ওয়েট নিয়ে চলবে, একটু যখন পারবে তখন তোমরা করবে। তারপর দেখো এই জায়গাটা, নির্দিষ্ট ভরের কোনো পদার্থের অনুসংখ্যা নির্ণয়, এটাও আমরা করেছি। নির্দিষ্ট পদার্থের ভরের অনুসংখ্যা নির্ণয়, একটা উদাহরণ তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, যেমন ধরে নাও, আমার তো সহজ উদাহরণ সব থেকে হচ্ছে, দেখো ধরে নাও তোমাদের দিয়ে দিল প্রশ্নতে, সহজটাই তুলবো, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু সংখ্যা কত হবে, এটা যদি বার করতে দেয়, তাহলে আমরা কি করব, আমাদের কি করণীয়? আমরা কি জানি, আমরা জানি 44 গ্রাম, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডে অণু সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। দেখো দেখো, তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি হয়, তাহলে কত হবে 6.022 ইন্টু 10⁻23। এটাকে 44 দিয়ে ভাগ করে 22 দিয়ে গুণ করব, কাটাকুটি করব, দিয়ে 3.011 কত আসবে, 3.011 ইন্টু 10⁻23। তো আলটিমেটলি কি করলাম, এই যে আণবিক ভর, ঠিক আছে, এটাকে ক্যাপিটাল এম ধরবো, 22 গ্রাম, এটাকে ডাব্লিউ ধরবো যে পরিমাণটা দেওয়া আছে। তাহলে ফর্মুলা কি দাঁড়াবে, ডাব্লিউ কে এম দিয়ে ভাগ করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেবো। এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই হচ্ছে ফর্মুলা, এবং এই ফর্মুলাটাই এখানে ইউজ করেছে। ওকে, তাহলে এই ফর্মুলাটা দেখবে, অসুবিধার কিছু নেই, এই ফর্মুলাটা দেখবে। এই দেখো, মৌলিক হোক যৌগিক হোক, ভর বলে দেবে, গ্রাম আণবিক ভরকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করবো, তাহলে এম ভরে এত হয়। তোমরা এত কেন করবো, ডাইরেক্ট করবো, ডাইরেক্ট, তোমরা বড় হয়ে গেছো, তোমরা ডাইরেক্ট করবে। ঠিক আছে, তারপরে এই ভেতরকার জায়গায় যাওয়া দরকার নেই, আমরা অঙ্ক করতে করতে সবই শিখবো। ঠিক আছে, তারপর দেখো বলেছে 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো পদার্থের অণুর সংখ্যা
সমান, এসব করার দরকার নেই। ঠিক আছে? এগুলো সব বাদ। ক্লিয়ার হলো? এগুলো বাদ, এগুলো পড়বে না, এগুলো পড়বে না। না, কিচ্ছু করার দরকার নেই। এগুলো সব কি বলতো? আমরা যখন অঙ্ক করব না, অঙ্ক করতে গিয়ে আমরা সব পেয়ে যাবো। ঠিক আছে? এগুলো আমরা কেন করতে যাবো ফালতু, ফালতু? ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের যদি কনফিউশন হয় এই জায়গাটা একটু দেখে রাখতে পারো। ফর কনসেপ্ট দেখো কি দিয়েছে, বলেছে সমান ভর, ভালো করে দেখো, সমান ভরের কিন্তু ভিন্ন আণবিক ভর বিশিষ্ট দুটি পদার্থের কঠিন হোক তরল হোক বা গ্যাসীয় হোক অণু সংখ্যার অনুপাত বার করতে বলেছে। ঠিক আছে? সমান ভরের কিন্তু তোমার ভিন্ন পদার্থের, তাহলে আমরা যদি করি অনুসংখ্যা সমান ভরের, তাহলে দেখো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা ধরে নাও কার্বন ডাইঅক্সাইড নিলাম, একটা অক্সিজেন নিলাম, দুটোরই ভর সমান আছে। হ্যাঁ, তো দুটোর ক্ষেত্রেই তোমরা ধরে নাও 16 গ্রাম নিয়ে নিয়েছো, 16 গ্রাম, এই যে 16 গ্রাম তোমাদের দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার বলছে এর অনুসংখ্যা বার করো, এর অনুসংখ্যা বার করো। ঠিক আছে? অনুসংখ্যা 16 গ্রামের অনুসংখ্যা বার করো, দিয়ে তাদের অনুপাত করতে বলেছে। হ্যাঁ, তো আবার অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম, এরও বলেছে অনুসংখ্যা বার করো। ঠিক আছে? এটা তোমাদের কনসেপ্ট। তাহলে অনুসংখ্যা কি করে বার করব? একই ব্যাপার, অনুসংখ্যা বার করার ফর্মুলা এখনই পেলাম আমরা। এই 16কে 44 দিয়ে ভাগ করব, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করব, NA দিয়ে লিখলাম। এই দেখো, হ্যাঁ, লিখতে গিয়ে ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এই দেখো, ভালো করে দেখে নাও, হয়েছে? আবার অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম আছে, তো অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? 16কে 32 দিয়ে ভাগ করব, দিয়ে এনে হলো। ক্লিয়ার হলো? এবার ভালো করে খেয়াল করে রাখবি, এটা কি, 44টা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, আর অক্সিজেনের ক্ষেত্রে 32 হচ্ছে আণবিক ভর। এবার এদের যদি অনুপাত করিস, ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইড ইস্টু অক্সিজেনের যদি অনুপাত করিস, তাহলে কি হবে? 16 × Na/44। ঠিক আছে? অনুপাত মানে ইস্টু 16 × Na/32। এই দেখো, তাহলে এই দুটো কাটাকুটি এবার বা দিয়ে করো, কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন, তাহলে 16 × Na/44 ইন্টু কী হবে বলো তো, ভাগ আছে তো, তাহলে ওপরে 32 চলে যাবে। ঠিক আছে? আর নিচে কী হবে? 16 × Na চলে আসবে। এবং তোমরা তো বড় হয়ে গেছো, কাটাকুটি করো, দিয়ে দেখো 32/44 এলো। দেখো 32/44 মানে অক্সিজেনের আণবিক ভর বাই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, উল্টে যাবে অনুপাত করলে। তার মানে কি দাঁড়ালো? যে সমান ভরের যদি তোমাকে আলাদা আলাদা যৌগ দেয় সমান ভরের, এবং তাদের যদি অণু সংখ্যার অনুপাত করতে দেয়, মনে রাখবা, সমান ভরের আলাদা আলাদা যৌগের যদি সমান ভর দেয় এবং তাদের যদি অণু সংখ্যা বার করতে দেয়, মনে রাখবে অণু সংখ্যা অনুপাত সবসময় তাদের আণবিক ভরের উল্টো হয়ে যাবে। অর্থাৎ কার্বন, এবার যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড ইস টু অক্সিজেন করেছি, তো তাই MO2 হয়ে গেল। এবার যদি আমি চেঞ্জ করে দিই O2:CO2 যদি করতাম, তাহলে এটা চেঞ্জ হয়ে যেত, MCO2:MO2 হয়ে যেত। বোঝা গেল তো? ভরের আণবিক ভরের অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। ওই জিনিসটা এখানে করেছে, যে একই ভরের দুটি ভিন্ন পদার্থের অনুসংখ্যার অনুপাত তাদের আণবিক ভরের বিপরীত অনুপাতের সমান। এটা পড়ে নিবি, এটা পড়ে রাখবি, অসুবিধা নেই, এটা পড়ে রাখবি, আশা করি বুঝতে পারবি। তো এইটা পড়ার দরকার নেই, হ্যাঁ, এটা পড়ে রাখবি। আচ্ছা, এবার চলে আয় দেখ মোলের ধারণা। আর মোল নিয়ে আর কি বলবো? ঠিক আছে, মোল হচ্ছে পদার্থের পরিমাপের এসআই একক, এটা মুখস্থ করবি। মোল হচ্ছে পদার্থের পরিমাপের এসআই একক। ঠিক আছে? মোল হচ্ছে পদার্থের পরিমাপের এসআই একক। হয়ে গেল। সংজ্ঞা রিডিং মারবি, সব রিডিং মারবি। হ্যাঁ, এগুলো মুখস্থ করার দরকার নেই, রিডিং মেরে মোটামুটি এইটুকু মনে রাখবি, 12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু বর্তমান। এগুলো অনেকবার পড়েছি আমরা, তাও একবার করে রিডিং মারবি। হ্যাঁ, তোদের নতুন নতুন তো, এগুলো একটু ভালো করে মনে রাখাটা খুব দরকার। ঠিক আছে? তাহলে কি বলছে? কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে ওই পদার্থের উপাদান কণিকা, ঠিক আছে, সে পরমাণু হোক, অণু হোক বা আয়ন হোক, সেই উপাদান কণিকার সংখ্যাটা C12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার সমান। তা আমরা কি দেখবো বলতো?
উত্তর আসবে কি বলতো, অ্যাভোগাড্রো সংখ্যা আসবে। হ্যাঁ, 0.012 কেজি মানে কি বলতো, 12 গ্রাম। এটা মানে 12 গ্রাম বোঝায়। হ্যাঁ, 12 গ্রাম। তাহলে 12 গ্রামে কত সংখ্যক কার্বন পরমাণু থাকবে? এই যে 12 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। তাহলে 1 মোল বলতে কি বোঝাবে? যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান। এই যে 1 মোল বলতে কি বোঝাবে? এই যে লিখে দিয়েছে দেখো, 1 মোল বলতে বোঝাবে যে যার মধ্যে পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান। ঠিক আছে? পদার্থ উপাদান কণিকা যাই হোক না কেন, 1 মোল পদার্থের মধ্যে সব সময় সমান সংখ্যক কণা বর্তমান থাকবে, অর্থাৎ 6.022 ইন্টু 10 to 23। এই যে এটা পড়বি, এই যে জায়গাটা দেখে নিবি, 1 মোল অণুতে অণু সংখ্যা। হ্যাঁ, এগুলো আমরা মনে হয় করিয়েছিলাম। হ্যাঁ, 1 মোল অণুতে অণু সংখ্যা ইকুয়াল টু 1 মোল পরমাণুতে পরমাণু সংখ্যা ইকুয়াল টু 1 মোল আয়নে আয়নের সংখ্যা ইকুয়াল টু 1 মোল মূলকে মূলকের সংখ্যা। এবার 1 মোলের সঙ্গে যাই জুড়ে দিবি, ইলেকট্রন জুড়ে দিবি, তাহলে ইলেকট্রন সংখ্যাও অ্যাভোগাড্রো সংখ্যা। নিউট্রন 1 মোল Na প্লাস যদি আয়ন বলিস, তাহলে 1 মোল Na প্লাস আয়ন মানে 6.022 ইন্টু 10 to the power 23 এতটি Na প্লাস আয়ন। যাই 1 মোলের সঙ্গে যদি জুড়ে দিস, সেইটাই হয়ে যাবে অ্যাভোগাড্রো সংখ্যক কণা। ঠিক আছে তো? তাহলে মোল শব্দটা ব্যবহার করার সময় পদার্থের মধ্যে উপাদান কণিকা অবশ্যই উল্লেখ করা দরকার। মানে এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এসব আসে না পরীক্ষায়। তবে তোমাকে আমি বলে দিই। হ্যাঁ, এই যে 1 মোল বলেছি আমরা, তো 1 মোল, তো 1 মোল যদি আমরা অক্সিজেন বলি, অক্সিজেন, তো অক্সিজেন দুটো হতে পারে, অণু হতে পারে, আবার পরমাণু হতে পারে। যদি অণু বলো, তাহলে 1 মোল অক্সিজেন অণু যদি বলি, তার মানে 6.022 ইন্টু 10 to the power 23 এতটি অক্সিজেন অণু বোঝাবে। আর যদি পরমাণু বলি, তাহলে 6.022 ইন্টু 10 to the power 23 এতটি অক্সিজেন পরমাণু বলবে। ঠিক আছে তো? এইভাবে বুঝবা। আবার দেখো, এই অণু, এই অণুর মধ্যে তোমাকে যদি জিজ্ঞেস করে কটি অক্সিজেন পরমাণু আছে, দ্বিগুণ হয়ে যাবে। কত হয়ে যাবে? দ্বিগুণ, মানে 12.044 ইন্টু 10 to the power 23 অক্সিজেন পরমাণু হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ আমরা জানি যে একটা O2 অণুতে 2টি অক্সিজেন পরমাণু থাকে। ঠিক আছে তো? তাহলে একটা অণুতে যদি 2টো অক্সিজেন পরমাণু থাকে, তাহলে এত সংখ্যক অণুতে, অর্থাৎ 6.022 ইন্টু 10 to the power 23 সংখ্যক অণুতে কতগুলো পরমাণু থাকবে? 12.044 ইন্টু 10 to the power 23 এতটি অক্সিজেন পরমাণু থাকবে। তার মানে 1 মোল অক্সিজেন অণু আর 1 মোল অক্সিজেন পরমাণু কিন্তু আলাদা। ঠিক আছে তো? কেন কি 1 মোল অক্সিজেন অণুতে তোমার 12.044 ইন্টু 10 to the power 23 এতটি অক্সিজেন পরমাণু থাকে। আর 1 মোল অক্সিজেন যদি শুধু পরমাণু বলে, তাহলে 6.022 ইন্টু 10 to the power 23 এতটি অক্সিজেন পরমাণু থাকে। বোঝা গেল তো? তাহলে মোলের সঙ্গে আমরা অণু বলছি, পরমাণু বলছি, আয়ন বলছি, কোন উপাদান কণিকা বলছি, এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। তো সেটাই তোমাদের দেখো এখানে বলে দিয়েছে। ঠিক আছে, যে মোল শব্দটি ব্যবহার করার সময় পদার্থের মধ্যে উপাদান কণিকা অবশ্যই উল্লেখ করা দরকার। কারণটা পড়বে, এটা মুখস্থ করবে। হ্যাঁ, আলোচনাটা এটা মুখস্থ করবে। কারণ কি? এই যে উপাদান কণার প্রকৃতির উপর নির্ভর করে, এইটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে। দিয়ে দেখো, আমি যে ব্যাখ্যাটা দিয়েছিলাম এই বইয়ে, দেখো ওই ব্যাখ্যাটাই আমি তুলে ধরেছি। যে ব্যাখ্যাটা আমি দিয়েছি সেই ব্যাখ্যাটা পড়বে, যে 1 মোল, ঠিক আছে, 1 মোল অক্সিজেন অণুতে অণুর সংখ্যা এবং 1 মোল অক্সিজেন পরমাণুতে পরমাণুর সংখ্যা সমান, এবং উভয় ক্ষেত্রে এই সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10 to the power 23। কিন্তু অক্সিজেন দ্বিপরমাণু, তাই 1 মোল অক্সিজেন অণুতে অক্সিজেনের পরমাণু সংখ্যা 1 মোল অক্সিজেন পরমাণুতে উপস্থিত পরমাণু সংখ্যার দ্বিগুণ হবে। অর্থাৎ 1 মোল অক্সিজেন অণুর ভর 1 মোল অক্সিজেন পরমাণুর ভরের দ্বিগুণ হবে। কেন? 1 মোল অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম, আর 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে তোমার কত? 16 গ্রাম। কাজেই 1 মোল অক্সিজেন বলতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কারণ 1 মোল অক্সিজেন অণু ও 1 মোল অক্সিজেন পরমাণু উভয়কেই নির্দেশ করে, কিন্তু 1 মোল অক্সিজেন অণুর পরিমাণগত ভাবে 1 মোল অক্সিজেন পরমাণু থেকে আলাদা। এই জন্য তোমাকে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে তো? তারপরে সংখ্যার একক রূপে মোল। ঠিক আছে, এগুলো অতটা দরকার নেই। একক রূপে মোল বলতে 1 মোল বলতে এই সংখ্যক উপাদান কণিকাকে বোঝায়। এই জায়গাটা দেখে নিবি, 1 মোল বলতে এত উপাদান কণিকাকে বোঝায়, পরমাণু, অণু, আয়ন। আবার মিলিমোল, এই দেখ 1 কিলো মোল,
1 ডেসিমোল, সেন্টিমোল, মিলিমোল। মিলিমোল খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মিলিমোলটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় আসে। এবার গণনার ক্ষেত্রে দেখ, মোল সংখ্যার গণনা। এই মোল তো নিয়ে আমরা অনেক কিছু পড়েছি, তো মোল সংক্রান্ত গণনার কয়েকটি সম্পর্ক। 1 মোল অণুর সঙ্গে গ্রাম আণবিক ভর ও গ্রাম অণুর সম্পর্ক, এই হেডলাইনটা পড়লি, ঠিক আছে? তো তো উদাহরণটা ডাইরেক্ট চলে যাবি। 1 মোল নাইট্রোজেন অণু মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যকটি নাইট্রোজেন অণু মানেই হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন, মানে আণবিক ভর, ঠিক আছে? তো 1 গ্রাম অণু নাইট্রোজেন বোঝায় এটাকে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যকটি কার্বন ডাইঅক্সাইড, তার মানে 44 গ্রাম। তাহলে এইটাই বোঝাচ্ছি যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 মোল অণু বলতে অ্যাভোগাড্রো সংখ্যক যেমন অণু বোঝায়, আবার অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর মানে কি 1 গ্রাম আণবিক ভর মানে 1 গ্রাম অণু, হ্যাঁ, ওই ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিসকেই বোঝাচ্ছে। ওটাই হচ্ছে 1 মোল, ওটাই হচ্ছে 1 গ্রাম অণু, যদি অণুর ক্ষেত্রে বলা হয়। আর 1 মোল পরমাণুর ক্ষেত্রে কি হবে? গ্রাম পারমাণবিক ওই একই হবে। 1 মোল পরমাণু মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, আবার অ্যাভোগাড্রো সংখ্যক পারমাণু সংখ্যক পরমাণুর ভর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, মানেই 1 গ্রাম পরমাণু। দিয়ে উদাহরণটা দেখে নিবি, উদাহরণটা ভালো করে মুখস্থ করবি, হ্যাঁ, উদাহরণটা ভালো করে দেখবি। এখানে দেখ 1 মোল অক্সিজেন পরমাণু বলেছে, তার মানে দেখ 1 মোল অক্সিজেন পরমাণু মানে কি অ্যাভোগাড্রো সংখ্যকটি অক্সিজেন পরমাণু, মানে 16 গ্রাম অক্সিজেন, এটাই হচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। আবার 1 মোল সোডিয়াম পরমাণু মানে কি অ্যাভোগাড্রো সংখ্যকটি সোডিয়াম পরমাণু মানেই হচ্ছে 23 গ্রাম সোডিয়াম, এই হচ্ছে ব্যাপার। আর 1 মোল আয়ন, ওই 1 মোল আয়ন মানে গ্রাম আয়ন, ওই যে 1 মোল আয়ন বলতে অ্যাভোগাড্রো সংখ্যকটি আয়ন, 1 গ্রাম আয়ন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যকটি আয়ন, 1 মোল আয়ন মানে 1 গ্রাম আয়ন, এই বেকার জিনিস। উদাহরণটা পড়বি, এগুলো আলাদা করে কিছু বোঝার দরকার নেই, উদাহরণটা ভালো করে পড়লেই হবে। এই দেখ উদাহরণটা, যে 1 মোল সিএল মাইনাস আয়ন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যককে সিএল মাইনাস আয়ন, মানেই হচ্ছে ক্লোরিনের সিএল ভর কত 35.5 গ্রাম। তো সিএল এর ভর আর সিএল মাইনাস আয়নের ভরের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কেন বলো তো? কারণ একটা ইলেকট্রনের পার্থক্য। ক্লোরিনে হচ্ছে তোর 17টা ইলেকট্রন থাকে, আর সিএল মাইনাসে 18টা ইলেকট্রন থাকে, এইটা আমরা পড়েছি, দেখবা হিসাব করে। একটা ইলেকট্রন বাইরে কক্ষে প্রবেশ করে 2,8,7, তো তাহলে 17টা, আর একটা এক্সট্রা ইলেকট্রন প্রবেশ করলে 18টা হয়ে যায়। তো একটা ইলেকট্রনের জন্য গোটা মৌলের ভরের কোনো খুব একটা পার্থক্য হয় না, কেন কি ভর বলতে ওই নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন আর নিউট্রনের ভরকেই মোটামুটি ধরে নেওয়া হয়। ওই একটা ইলেকট্রন মানে ভর মানে খুবই নগণ্য, তাই ওই ক্লোরিনের ভর আর সিএল মাইনাস আয়নের ভরের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তাই 35.5 গ্রাম। একইভাবে SO4 ডাইমাইনাস করেছে, সংকেত হিসাবে বলবে 96 গ্রাম, 96 গ্রাম, এটা করবে, ঠিক আছে? আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 1 মোল অণুর বলতে কি বোঝায়? এসটিপিতে আয়তন মানে 22.4 লিটার, ওটাই হচ্ছে তোমার 1 মোল, ওটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এইটা পড়বি একটু, হ্যাঁ, রিডিং মারবি। যে কোনো পদার্থের 1 মোল অণু বলতে ওই পদার্থের 6.022 ইন্টু 10⁻23 অণুকে বোঝায়। আবার অ্যাভোগাড্রো প্রকল্পের অনুসিদ্ধান্ত থেকে আমরা যেটা বলতে পারি যে এসটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটারে 6.022 ইন্টু 10⁻23 অণু থাকে, তাই যে কোনো গ্যাসীয় পদার্থে 1 মোল বলতে এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। তো এর উদাহরণটা পড়বি, উদাহরণটাই ইম্পর্টেন্ট, এটা জাস্ট এমনি পড়ে নিবি। এই যে দিয়েছে দেখ, 1 মোল অক্সিজেন অণু মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যকটি অক্সিজেন অণু মানে 22.4 লিটার অক্সিজেন এসটিপিতে। আবার কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাভোগাড্রো সংখ্যক 44 গ্রাম, আবার এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা ইকুয়াল টু চিহ্ন না, হ্যাঁ, এটা মোটামুটি সমানুপাতিক চিহ্ন। যে মোল সংক্রান্ত এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দেখবি। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু আয়ন, আবার দেখ গ্যাসীয় অণুর ক্ষেত্রে এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 1 মোল অণুর ভর হবে গ্রামাণবিক ভর, আয়নের ভর হচ্ছে গ্রামানীয় ভর, পরমাণু ভর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। ইলেকট্রনের সংখ্যার মূল প্রকাশ দেখ, এটা পড়ে রাখবি। 1 মোল ইলেকট্রন বলতে অ্যাভোগাড্রো সংখ্যকটি ইলেকট্রনকে বোঝায়। 1 মোল ইলেকট্রন মানেই হচ্ছে কত আধান, 96,500 কুলম্ব বা ফ্যারাডে। এটা মুখস্থ করবি, ক্লাস 12 এটা কাজে লাগবে, ঠিক আছে? হয়েছে? তাহলে মোল, মোলের সংখ্যা গণনা, ঠিক আছে, এই গণনা করার দরকার নেই, ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি, আচ্ছা মোল সংখ্যা কি করে বার করব, ঠিক আছে, এটা আমরা সামনের দিন করবো, এতটাই পড়া থাকবে, হ্যাঁ তোদের, ঠিক আছে? ক্লিয়ার সবার? এতটাই পড়া থাকবে, ভিডিওটা আমি আপলোড করে দেবো তারপরের দিন। তারপরে সেশনে আমরা মোল মোল এই বইয়ের উদাহরণগুলো, অ্যাভোগাড্রো প্রকল্পের কয়েকটি এই জায়গাগুলো দেখবো আমরা, হ্যাঁ, মোটামুটি 2-3টে ক্লাস আমাদের লাগবে প্র্যাকটিস করতে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, হ্যাঁ, রাখলাম, হ্যাঁ, ঠিক আছে, ওকে।